আমাদের হরিদ্বার থেকে গৌরীকুণ্ডের জার্নির ভিডিও এর আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। সেই ভিডিওটি যদি দেখে না থাকো তাহলে দেখে নিয়ে নিজেদের মূল্যবান মতামত জানিও। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। হর হর মহাদেব, হর হর মহাদেব। 2024-এ আমরা 9 জন বেরিয়ে পড়েছিলাম বাবা কেদারনাথের উদ্দেশ্যে। গৌরীকুণ্ডের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6502 ফুট ওপরে এবং কেদারনাথের অবস্থান সেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11755 ফুট। আপনারা চাইলে হেলিকপ্টারে করেও কেদারনাথ যেতে পারেন, তবে এক্ষেত্রে মনে রাখবেন হেলিপ্যাড থেকে মন্দিরের দূরত্ব প্রায় 400 মিটারের মতো এবং এই রাস্তাটা আপনাদের পায়ে হেঁটে অথবা ডুলি করে যেতে হবে। হেলিকপ্টার বুকিংয়ের ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সুপ্রভাত বন্ধুরা, অবশ্য জানি না সুপ্রভাত বলবো কিনা। এখন বাজে 2:38 আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এবার রওনা দেবো কেদারনাথ ধামের উদ্দেশ্যে, তাই তো? আমাদের টিম সব রেডি হয়ে গেছে। আমাদের প্ল্যানিংই হচ্ছে আমরা একদম ভোর কি মানে সূর্যের আলো ফোটার আগে বেরিয়ে যাবো, তো যতটা এগিয়ে যাওয়া যায়, কারণ এরপর বেলা বাড়লে কিন্তু ঘোড়া খচ্চর আর ডুলির উপদ্রব প্রচণ্ড বাড়বে, ঠিকমতো হাঁটা যাবে না। তো আমরা প্ল্যান করেছি যে সূর্য ওঠার আগেই আমরা বেরিয়ে যাবো। সো এখনও পর্যন্ত কিন্তু প্ল্যান ঠিকমতো এক্সিকিউট করতে পেরেছি। আগে দেখা যাক কীরকম কী পাই, যেরম পাবো যেরম দেখবো তোমাদের সাথে শেয়ার করে নেবো। এখনও ভোরের আলো ফোটেনি, তার আগে আমরা স্টার্ট করে দিয়েছি ট্রেকিং। সো হাতে লাঠি, মনে আনন্দ। এর আগে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব ছিল প্রায় 16 কিলোমিটার, কিন্তু 2013-র মহাপ্রলয়ের পর সেই দূরত্ব বেড়ে দাঁড়িয়েছে 22 কিলোমিটার। নতুন ট্রেকিং রুটে আপনাকে এই 22 কিলোমিটার অতিক্রম করতে হবে। এই সম্পূর্ণ যাত্রাপথ আমরা পায়ে হেঁটেই অতিক্রম করেছিলাম। রোমাঞ্চে ভরা এই জার্নি আমাদের সবার কাছেই চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে তোমাদের সামনে আমাদের সেই অভিজ্ঞতাই তুলে ধরবো, সমস্ত রকম ডিটেলস সহ। হর হর মহাদেব। আমরা 2:45 নাগাদ ট্রেকিং শুরু করে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমাদের ট্রেকিং এর এন্ট্রি পয়েন্ট। আমরা এন্ট্রি পয়েন্ট অবধি চলে এসেছি। হর হর মহাদেব। সো এখনো ট্রেকিং এর স্টার্ট হয়নি, মানে এখনো এন্ট্রি করা শুরু হয়নি। এন্ট্রি শুরু হলেই আমরা বেরোবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো, আমি আর জীবনদা একটু আগিয়ে এসেছি। হাই গাইস, হাউ আর ইউ? এই সব ভালো। মর্নিং। এনার্জি বাঁচিয়ে রাখো, বাকি টিম আসছে। महादेव जब जब साथ है तब तब एनर्जी भी सब साथ है। আপাতত 2-4 মিনিটের একটা ব্রেক নিয়েছি। আমরা প্রায় 2 কিলোমিটার ওপর উঠে এসেছি। তো আবার সব রেডি। লজেন্স খাবে? হ্যাঁ, যেরম পারবে, যার যেরম ক্ষমতা সে সেরমভাবে যাবে। কেউ বেশি জোরে হেঁটে যাবে, কেউ ঘোড়ার পিঠে চড়ে যাবে, কেউ ডুলিতে যাবে। সবাই যে যার মতো করে যাচ্ছে বাবার কাছে। তো আমরা এখনো পর্যন্ত হেঁটেই যাচ্ছি। দেখা যাক, আমাদের ইচ্ছা আছে হেঁটেই যাওয়ার। অলরেডি আমরা 2.5 কিলোমিটার উঠে এসেছি। সো 1 লিটারের না জল নেবো। এই জায়গাটার নাম জঙ্গল চাট্টি। তো 2.5 কিলোমিটার অলরেডি চলে এসেছি। সুরজিৎ, হাউ ইজ দ্য জোস? এখন অবধি ঠিক আছে, এখন পরে দেখা যাক, পরে দেখা যাবে। আর এখানে জলের বোতল কতক্ষণ নিল? 50 টাকা করে জলের বোতল, বিসলেরি জল। 1 লিটার জল 50 টাকা করে। উপরে উঠলে দাম আরো বাড়তে পারে, ঠিক নেই। সব ঠিক আছে তো? সব ঠিক আছে, ঠিকঠাকই। জীবনদা, हर हर महादेव। এই সাবাস, জীবনদাকে দেখলেই জোশ চলে আসে। এই যাত্রাপথের বিভিন্ন জায়গায় সুলভ শৌচালয়ের ব্যবস্থা আছে। বেশ কিছু ঘোড়া এবং খচ্চর অসুস্থ হয়ে রাস্তায় পড়েছিল, যা আমাদের মনকে ভারাক্রান্ত করে তুলেছিল। ও ভাই, দেখো কি অবস্থা। বেচারা খচ্চরটা আর পেরে উঠছে না। ট্রাক্টর ফেসে গেছে। ট্রাক্টরে করে কেদারনাথে মাল নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তা চড়াই হওয়াতে সমস্যা হচ্ছিল। মে মাসে গৌরীকুণ্ডের তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে।
এখন বাজে 3:56, আমরা কিন্তু অলরেডি 4 কিলোমিটারের ওপর ক্রস করে গেছি। সো আমরা খুব একটা বোধহয় খারাপ হাঁটছি না। তো এখনও কিন্তু সূর্য উঠতে প্রায় 2 ঘন্টা বাকি। তো আমরা চেষ্টা করব এই 2 ঘন্টার মধ্যে যতটা ম্যাক্সিমাম যাওয়া যায়, কারণ সূর্যের আলো বেরোলে কিন্তু তখন হাঁটাটা আরেকটু কষ্ট করে যাবে। এখন ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশ অসুবিধা হচ্ছে না, ভালো লাগছে, আকাশে চাঁদ দেখা যাচ্ছে, এনজয় করছি। হর হর মহাদেব। চিরবাসা ভৈরবনাথ মন্দির, যা আপনার যাত্রাপথেই পড়বে। এই ট্রেকিং রুটে বেশিরভাগ জায়গাতেই আলোর ব্যবস্থা আছে, তাই রাতের অন্ধকারেও ট্রেক করতে আমাদের কোনো রকম অসুবিধাই হয়নি। হর হর মহাদেব। হর হর মহাদেব। করবো, লড়বো জিতবো না? লড়বো জিতবো রে, কে কে আর। পথে যেতে যেতে কিন্তু একটা ঝর্ণা দেখতে পেলাম, কিন্তু যেহেতু এখনো দিনের আলো ফোটেনি তাই ঝর্ণাটা স্পষ্ট দেখতে পেলাম না। যদিও অন্যান্য ব্লগে দিনের আলোতে দেখেছি ঝর্ণাটা বেশ ভালোই লাগে, কিন্তু যেহেতু আমরা ট্রেকিংটা তাড়াতাড়ি শুরু করে দিয়েছি তাই রাতের অন্ধকারেই আমরা ঝর্ণাটা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। কষ্ট যে হচ্ছে না বলবো না, হচ্ছে, কিন্তু এই কষ্টের মধ্যে একটা আলাদা রকম মজা আছে, একটা আলাদা রকম প্রাপ্তি আছে। যাওয়ার পথে বেশ কিছু মেডিকেল রিলিফ পয়েন্ট চোখে পড়বে। এখানে প্রাথমিক চিকিৎসার সুব্যবস্থা আছে, তবে সকাল 7টার আগে এগুলো খোলে না। একটা শান্ত স্নিগ্ধ মনোরম সকাল, পেছনে সবে ভোরের আলো ফুটছে। আর এই মুহূর্তে আমরা একটা নিয়েছি চায়ের ব্রেক। সব চা খাবে, কারণ আমরা যেহেতু রাতের অন্ধকারে আমাদের ট্রেক শুরু করেছিলাম, সেই অর্থে আমাদের ব্রেকফাস্ট বা চা এসব কিছু খাওয়া হয়নি। তো এখন এই ভোরের আলো ফুটছে, সুন্দর সকাল, হালকা ঠান্ডা, ওয়েদার কিন্তু বেশ ভালো। আর এখনও পর্যন্ত আকাশে মেঘ বা বৃষ্টির কোনো চিহ্ন নেই, অসাধারণ লাগছে এই ওয়েদারে। তবে একটা বিষয় আমি বলে রাখতে চাই, যেহেতু আমরা রাতের অন্ধকারে ট্রেকিংটা শুরু করেছিলাম, আমাদের কিন্তু কষ্ট কম হচ্ছে তুলনামূলক, কারণ এইটাই কিন্তু সূর্যের আলো উঠলে অনেক বেশি কষ্টদায়ক। ভোরের আলো সবেমাত্র হালকা হালকা ফুটছে, আকাশ পরিষ্কার হচ্ছে, পাখিরা এখনও ডাকছে, আর সমস্ত তীর্থযাত্রীর দল বেঁধে বাবার ধামের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। তবে এই ঘোড়া খচ্চরের জন্য কিন্তু কিছুটা হাঁটতে অসুবিধা হচ্ছে। সাময়িক বিরতি, চা বিস্কুট খেয়ে আবার এগোবো। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। ভোরের আলো ফুটে গেছে, এখন কিন্তু আরো ভালো লাগছে, আকাশ পরিষ্কার একদম, পাহাড়ের জঙ্গল সুন্দর দেখা যাচ্ছে। আপনারা ঘোড়া ডুলি অথবা পালকি করেও কেদারনাথের এই যাত্রা সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে গৌরীকুণ্ড থেকেই রেজিস্টার করা ঘোড়া ডুলি অথবা পালকি নিয়ে নিন। আপনাদের খরচ অনেক কম হবে, কারণ যত ওপরে উঠবেন তত কিন্তু এই সমস্ত জিনিসের রেট এবং চাহিদা বেড়ে যাবে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত ঘোড়া নিলে তার খরচ পড়বে 3200 টাকার মতো। হর হর মহাদেব। হর হর মহাদেব। ডুলিতে পড়বে 6000 টাকার মতো এবং পালকিতে পড়বে 10 থেকে 12,000 টাকার মতো। তবে যাত্রীর ওজনের উপর নির্ভর করে এই সমস্ত ভাড়ার কিন্তু তারতম্য হয়ে থাকে। হর হর মহাদেব। অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রায় 4 ঘন্টার উপরে হাঁটা হয়ে গেছে। কষ্ট হচ্ছে মাঝে মধ্যে, কারণ অনেকটাই চড়াই, কিন্তু সত্যি বলছি যখন এই রকম ভিউ পাচ্ছি, এই রকম ভিউ দেখার পর কিন্তু সমস্ত কষ্ট উদা হয়ে যাচ্ছে। জাস্ট ভিউটা দেখো, আর উপরে মাথার উপরে কিন্তু সবসময় হেলিকপ্টার চক্কর দিচ্ছে। সো দারুণ লাগছে, আর ওয়েদার খুবই ভালো, হালকা ঠান্ডা, ওই জন্য ট্রেকিং করার সময় গরমে অত কষ্ট হচ্ছে না। এখান থেকে কেদারনাথ আরও 10 কিলোমিটার, চলো এগিয়ে যাই। সামনে কিন্তু অনেকটা রাস্তা চড়াই, এই চড়াই উঠে আমরা এলাম, এখন কিছুটা আবার সমতল।
এভাবেই যাচ্ছে রাস্তা, কখনো চড়াই, কখনো উতরাই, কখনো সমতল। ইটস এ 2 মিনিট ব্রেক, মানে বলতে চাইছি এটা একটা ম্যাগি ব্রেক। সে 2 মিনিট হোক কি 5 মিনিট হোক পরের ব্যাপার। এখান থেকে আমরা ম্যাগি খেয়ে আবার হাঁটা দেবো। ম্যাগি 60 টাকা করে প্লেট। ভাইয়া ইস জায়গা কা নাম क्या है? ভীমবালি। ভীমবাল্লি। আচ্ছা, আমি খুব ভালোভাবেই এসেছি, কারণ হচ্ছে কি অতটা খচ্চর ঘোড়া দুলি এসব ছিল না। এখন যত বেলা হচ্ছে এগুলো বেড়েছে, কিন্তু আমরা অনেকটা এগিয়ে গেছি। আর আমরা কিন্তু তাড়াহুড়ো করছি না, আমরা রেস্ট নিয়ে নিয়ে বেশ বিশ্রাম নিয়ে নিয়ে এগোচ্ছি। কারণ আমরা এই জন্যই সময় থাকতে রাতের অন্ধকারে বেরিয়েছিলাম যে আমাদের 10 ঘন্টা লাগুক, 12 ঘন্টা লাগুক, 14 ঘন্টা লাগুক, ম্যাটার করবে না। কিন্তু আমরা রেস্ট নিয়ে ধীরে ধীরে এনজয় করতে করতে, ছবি তুলতে তুলতে, ভিডিও করতে করতে, গ্রুপ ফটো করতে করতে, মজা আনন্দ ফুর্তি করতে করতে গিয়ে যাচ্ছি। এখন নিয়েছি ম্যাগি ব্রেক, এই ম্যাগি খেয়ে আবার হাঁটবো, এটাই তো এনজয়। এটা ক্যাম্প ভীমবালির সামনে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এইখানে ভীমবালি ক্যাম্প রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ये जो भीमबली का कैंप है, अगर यहाँ पर कोई रुकना चाहे पहले से बुक करना पड़ता है क्या? ये आके बुक होता है ना? और इसका प्राइस कितना है बता सकते हो आप? पर बंदा 500। पर बंदा 500 रुपया लॉजिंग के लिए। ভালো দাদা। ঠান্ডার মধ্যে গরম ম্যাগি দারুণ। অনেককে দেখলাম ভীমবলি থেকেও ঘোড়া ভাড়া করছে। এই মুহূর্তে আমি আছি রামবাড়াতে, আর আমার সামনে দিয়ে কিন্তু মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে এবং কি ভয়ঙ্কর স্রোত। এই সময় যদি এত স্রোত থাকে তাহলে বুঝতেই পারছেন বর্ষাকালে কতটা হবে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। মহাদেব। রামবাড়াতে এসে আমরা খানিকক্ষণ বিশ্রাম নিই। রামবাড়ার এই ব্রিজ পার করে আমাদের সামনের পাহাড়ে উঠতে হবে। ব্রিজের পর রাস্তা ক্রমশ চড়াই হতে শুরু করেছিল। বন্ধুরা, নিচে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে রামবাড়ার ব্রিজ। আমরা এই ব্রিজটা ক্রস করে এতটা উঠে এসেছি। এখান থেকে আরও 8 কিলোমিটার, বাকিটুকুও হয়ে যাবে। হয়ে যাবে তো? হ্যাঁ, চলে এসে যখন হয়ে যাবে। আশ্চর্যভাবে দেখলাম অনেক সুস্থ সবল মানুষ ঘোড়ার পিঠে টগবগিয়ে ছুটছে। সেই সমস্ত লোককে দেখলে বোঝা যাচ্ছে তারা রীতিমতো শরীর চর্চা করে। অনেক সময় দেখছি ঘোড়া বা খচ্চরের তুলনায় তার সওয়ারির ওজন বহু গুণ বেশি। এত ভার সইতে না পেরে মাঝে মধ্যেই ঘোড়া বা খচ্চরগুলো মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। কেউ বা আবার পালকিতে বা ডুলিতে হিন্দি গান শুনতে শুনতে যাচ্ছে। আমার প্রশ্ন, এতে কি আদৌ পূর্ণ হয়? বলো কেমন সোফার এক্সপেরিয়েন্স কেমন? ভালো, কিন্তু সব নিঃশ্বাস শেষ হয়ে গেছে। আরে এইটুকুনি তো কষ্ট করতেই হবে। জীবনদাকে দেখলে জীবনের জয়গান গাইতে ইচ্ছা করছে। হ্যালো, জীবনদার অলরেডি প্রচন্ড চড়াই, প্রচন্ড চড়াই। তো আসবে যখন এই যে ওআরএস এর বোতল, জল, ঠিক আছে, আনতে হবে, সঙ্গে শুকনো খাবার, আর পায়ের মধ্যে ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে, ঠিক আছে? আর কিন্তু হাঁটতে হবে না। রামবাড়ার পর থেকে কিন্তু রাস্তা বেশ খারাপ, আর তার মধ্যে ঘোড়া খচ্চর আরও কিন্তু যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে এখানকার রাস্তাটাও কিন্তু বেশ কাদা স্যাঁতস্যাঁতে। মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়েছিল। আর এদিকে কিন্তু রাস্তা বেশ খারাপ এখন।
আমাদের ওই উপরের দিকে যেতে হবে, যতটুকু দেখা যাচ্ছে তারও উপরে। সময় বাঁচানোর জন্য আমরা মাঝে মধ্যেই শর্টকাট নিচ্ছিলাম, তবে এই শর্টকাটগুলো নিতে হবে খুব সাবধানে এবং বর্ষাকালে এগুলো অ্যাভয়েড করা উচিত। এটা গ্লেশিয়ার, এদিকে গ্লেশিয়ার দেখা যাচ্ছে, আর এদিকে হিমালয়, আর এদিকে কেদারনাথের লাইন। জাস্ট ভিউটা দেখো ভাই, জাস্ট ভিউটা। সামনে হিমালয়, বরফে ঢাকা হিমালয়, আর আমার বাঁদিকে গ্লেশিয়ার। ওহ, জাস্ট ফাটাফাটি। এরম ভিউ দেখার জন্য মাইলের পর মাইল কিন্তু হাঁটা যায়। সমস্ত ক্লান্তি এই একটা ভিউতেই ধুয়ে মুছে সাফ। অসাধারণ এক্সপিরিয়েন্স। ভাই গ্লেশিয়ারের পর থেকে লাস্ট 6-7 কিলোমিটার কিন্তু দারুণ খাড়াই। লাস্ট 6 কিলোমিটার আসতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। আর এদিকে ঘোড়া ডুলি তো অনবরত চলেই যাচ্ছে। বল জয়দেব, কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে আমার বাবার কাছে বসাবো, তাহলে আরো মন আরো শান্তি লাগবে। এত কষ্ট তাহলে সার্থক হবে, তাই তো? এই রাস্তাতেই উঠতে হবে, বেশ খাড়াই রাস্তা। আমার একটা গান মনে পড়ছে, কত দূর আর কত দূর, বলো বাবা, বলো বাবা। যা লাস্ট থেকে যে যা দেখাচ্ছে সব 4 কিলোমিটারই বলছে। হ্যাঁ, মানে লাস্ট 2 ঘন্টা ধরে যাকেই জিজ্ঞেস করছি বলে আর 4 কিলোমিটার। এই 4 কিলোমিটারটা শেষ হচ্ছে না বাবা। 4 কিলোমিটারটা যে আমি এতদিন জানতাম 4 কিলোমিটারটা 4 কিলোমিটারই হয়, এখানে এসে শুনতে পাচ্ছি 4 কিলোমিটারটা মানে 40 কিলোমিটার হয়। কোনো শেষ নেই। শেষ নেই। এবং লাস্টের দিকে এখন আরও চড়াই, এইবার কষ্ট হচ্ছে। তবে কিছু করার নেই, জেনে বুঝেই গেছি। আমার একার তো হচ্ছে না, সবারই হচ্ছে। যেতে হবে, যাবো, গিয়ে বাবা কেদারে দর্শন করব, এটাই তো মজা। যেতে যেতেই এই গ্লেশিয়ারটা পড়লো, অসাধারণ। এদিকে বরফের গ্লেশিয়ার, উপরে ঠিক ঝর্ণা, আর এইদিকে বরফের পর্বত, আর এদিকে সমস্ত তীর্থযাত্রী বাবার ধামের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে। আমরা প্রায় চলেই এসেছি এখান থেকে, আর 2 কিলোমিটারের মতো। তো চলে যাবো বাবার নাম করতে করতে। 22 কিলোমিটারের মতো, এখন 20 কিলোমিটার চলে এসেছি, 2 কিলোমিটার হয়ে যাবে। কিছুক্ষণ আগেই আমরা ওই গ্লেশিয়ারটা পেরিয়ে এলাম। দূরে যে সমস্ত দোকানপাট দেখতে পাচ্ছেন, আমাদেরকে সেইগুলো পেরিয়ে আরও উপরে যেতে হবে। ভাই শর্টকাট মারছি, কিন্তু শর্টকাট মারতে গিয়ে ডবল খাটনি হয়ে যাচ্ছে। শর্টকাট মারলে কিছুটা তাড়াতাড়ি হয়, কিন্তু খাটনি ডবল হয়ে যায়। শর্টকাট মারলে ঘোড়া, খচ্চর আর ডুলির উপদ্রব থেকে বাঁচা যায়। এই যা অবশেষে টানা 10 ঘন্টা পথ চলার পর আমরা এসে পৌঁছালাম কেদারঘাটিতে। কিন্তু সেই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়, একমাত্র যারা যাবে তারাই বুঝবে। কেদারনাথে আমরা থাকার জন্য টেন্ট নিয়েছিলাম। আমাদের খরচ হয়েছিল মাথাপিছু 350 টাকা করে। এখানে থাকার জন্য বেশ কিছু হোটেল এবং প্রচুর টেন্ট রয়েছে, তবে লোকেশন অনুযায়ী এগুলোর ভাড়ার তারতম্য হয়ে থাকে।
পৌঁছানোর পর আমাদের বিস্ময়ের শেষ ছিল না, এবার শুধুই অবাক হওয়ার পালা। এখন বাজে সন্ধ্যা 5:42 আর আমরা যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। ইচ্ছা আছে মন্দিরের সন্ধ্যা আরতি দেখব। তো আমরা যেখানে টেন্ট নিয়েছি সেখান থেকে মন্দির প্রায় 1.5 কিলোমিটার হাঁটা পথ, সেই দিকে যাব। জয় শ্রী কেদার। হেলিকপ্টারগুলো চূড়ান্ত ব্যস্ত, অনবরত তীর্থযাত্রীদের আনাগোনা চলছে এতে। अपना यात्रा पंजीकरण निकाल कर रखिए। আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছি, এইমাত্র লাইন দিয়েছি, কারণ আমরা যে মন্দির দর্শন করব তার জন্য কিন্তু একটা টোকেন নিতে হবে, এবং সেই টোকেনটা তখনই দেবে আমরা যে রেজিস্ট্রেশন করেছি সেই রেজিস্ট্রেশনটা দেখালে টোকেন দেবে। এই টোকেনের ভ্যালিড কাল পর্যন্ত, অর্থাৎ আমরা এই টোকেনে আজকেও ঠাকুর দেখতে পারবো এবং মন্দির দর্শন করতে পারবো এবং কালকে সকালেও পুজো দিতে পারবো। তো আপনাদের এটা ইনফরমেশনটা জানিয়ে রাখলাম যে যখনই এখানে মন্দির দর্শন করতে আসবেন সঠিক রেজিস্ট্রেশন করে আসবেন, কারণ রেজিস্ট্রেশন বারবার চেক হচ্ছে, এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে এবং মন্দিরে ঢোকার আগে কিন্তু রেজিস্ট্রেশন দেখে টোকেন নিতে হবে। থ্যাংক ইউ। लेफ्ट साइड से दे रहा हूँ सर। थैंक यू। এই যে আমরা কিন্তু এই যে টোকেন নিলাম, রেজিস্ট্রেশন দেখিয়ে সেটা এই টোকেন স্লিপটা দিল আমাদের, এই যে উত্তরাখণ্ড ট্যুরিজম কেদারনাথ ধামের। মন্দিরে যাবার পথেই দেখতে পারবেন দোকানিরা পুজোর সামগ্রী সাজিয়ে বসে রয়েছে, এখান থেকে আপনারা পুজোর ডালি সংগ্রহ করতে পারেন। কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয় অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এবং মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় ভাইফোঁটায়। 2024-এ এই মন্দিরের দরজা খুলেছিল 10ই মে অর্থাৎ শুক্রবার এবং বন্ধ হবে 20শে নভেম্বর। একটু পরেই শুরু হবে সন্ধ্যা আরতি, তবে সেই ভিডিও নিয়ে আসবো পরবর্তী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।